শনাক্ত করতেও পারে না ঠিকঠাক মতো। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমান দিয়ে মাটির গভীরে সব গুড়িয়ে দেওয়া সম্ভব। বলা হচ্ছে ইরান পাহাড়ের গভীরে পরমাণু বোমার কার্যক্রম চালাচ্ছে, যেটা ধ্বংস করতে মরিয়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলের কাছে যে মাপের অস্ত্র আছে তা দিয়ে কোনোভাবেই ইরানের ভূগর্ভস্থ এই কার্যক্রম থামানো সম্ভব নয়। যা থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের B2 মডেলের ভয়ঙ্কর রূপী এই বোমারু বিমান, যা দিয়ে ফোর্দো পারমাণবিক আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে, যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সব মাটির নিচে, তবে ইরানের পারমাণবিক স্থাপনা এত গভীরে যে আমেরিকা। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েলের যুদ্ধে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে ইরানে আক্রমণ করেছেন পারমাণবিক স্থাপনাগুলোতে। এখন এর জবাব কিভাবে দিবেন ইরান? ইরান কি চাইলেই যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে পারে? প্রিয় চলুন, গুরুত্বপূর্ণ আমরা দুটি ভিডিও দেখব এবং ইরানের শক্তি সম্পর্কে আমরা জানবো। বিমান দিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টানা 37 ঘন্টা উড়ে এসে পরমাণু কেন্দ্রে ফেলে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা। পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। একযোগে ছোড়া হয় ডজনকে ডজন ক্ষেপণাস্ত্র। আমেরিকার চালানো বিমান হামলার পর শঙ্কা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। পরামর্শ নিতে পুতিনের দরবারে ছুটে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের তাবিজ ফেলে দিয়েছে পাকিস্তান। তেহরানের যে কোনো সংকটে পাশে থাকার ঘোষণা ইসলামাবাদের। 4 দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্যসাগর এলাকায় শনাক্ত 52 মার্কিন যুদ্ধ বিমান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শঙ্কা জাতিসংঘের। যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ইরানের। ইয়েমেন থেকেও একযোগে রকেট ছোড়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের তৈরি ভয়ঙ্কর এক বোমারু বিমান B2। বিশাল দেহী এই বিমান এতটাই ক্ষিপ্র গতির আর পাতলা যে শত্রুপক্ষ একে শনাক্ত করতেও পারে না ঠিকঠাক মতো। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমান দিয়ে মাটির গভীরে সব গুড়িয়ে দেওয়া সম্ভব। বলা হচ্ছে ইরান পাহাড়ের গভীরে পরমাণু বোমার কার্যক্রম চালাচ্ছে, যেটা ধ্বংস করতে মরিয়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলের কাছে যে মাপের অস্ত্র আছে তা দিয়ে কোনোভাবেই ইরানের ভূগর্ভস্থ এই কার্যক্রম থামানো সম্ভব নয়। যা থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের B2 মডেলের ভয়ঙ্কর রূপী এই বোমারু বিমান, যা দিয়ে ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর ফেলা হয় 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা। এই বোমার বিশেষত্ব হলো পাহাড় মাটি ভেদ করে কয়েকশো ফুট গভীরে গিয়ে হামলা চালাতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় 6টি B2 বোমারু বিমান অংশ নেয়। বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর 1 ডজন বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। শনিবারের এই হামলার মধ্য দিয়ে মার্কিন বিমান বাহিনী প্রথমবারের মতো নির্দিষ্ট মডেলের এই বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করল। শুধু বোমাই নয়, নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় 30টি টমাহক ক্রুজ মিসাইলও ছোড়া হয়। নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী B2 বিমানগুলো মিশরিতে অবস্থিত ঘাঁটি থেকে প্রায় 37 ঘন্টা একটানা উড়ে যায়। এই দীর্ঘ যাত্রা পথে বিমানগুলো মাঝ আকাশে কয়েকবার জ্বালানি ভরে নেয়। এর আগে নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত 2টি থেকে 4টি B2 স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এসব বিমান। হামলার পরপরই ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান 3 পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্দো ধ্বংস হয়ে গেছে। ইরানের হামলায় ইসরায়েল যেভাবে কাবু হয়ে যাচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানে তারা হামলা চালাবেন কিনা। সেই ঘোষণার মাত্র 2 দিনের মাথায় এই হামলা চালানো হলো।
অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। হঠাৎ করে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু আকাশে নয়, কাঁপন ধরিয়েছে কূটনীতির মাটিতেও। স্পষ্ট বার্তা, ইরান আর ধৈর্যের পথে নেই। মার্কিন হামলার জবাবে এই হামলা যেন এক হিসেবি প্রতিশোধ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্ত অঞ্চল, আর পর্দার আড়ালে সক্রিয় হচ্ছে যুদ্ধের অচেনা সমীকরণ। ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। তাদের সতর্ক বার্তা, এটা হয়তো শুরু, শেষ নয়। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়। যে কোনো সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, এমন শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একদিন আগে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে শঙ্কার কথা শুনিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ইরানে ট্রাম্পের ভয়াবহ হামলা। পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর থেকে শুরু করে সব ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। মার্কিন হামলার আগেই অবশ্য ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি করে সমরাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি। আর ইরানে চীনের রহস্যময় বিমান পাঠানো নিয়ে যেন দুই পক্ষে ভাগ হয়ে গেছে বিশ্ব। এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি পুতিনের শঙ্কাই সত্যি হচ্ছে? একদিকে ইসরায়েলকে যুদ্ধে সব ধরনের সহায়তা দিচ্ছে পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানি। অপরদিকে ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবানন এবং ইয়েমেনের বিদ্রোহীরা। আর গোপনে ইরানের সাথে কাজ করছে চীন। তবে রাশিয়া অবশ্য আগ বাড়িয়ে এখনো কোনো হুমকি ধামকি না দিলেও ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে শাসাচ্ছে মাঝে মাঝেই। যুক্তরাষ্ট্র ইরানে যেভাবে হামলা চালিয়েছে তার জবাব কে কিভাবে দেয় সেটাই দেখার অপেক্ষা। প্রশ্ন উঠেছে, মার্কিন হামলার জবাবে কি রাশিয়া, উত্তর কোরিয়া কিংবা চীন ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেবে, পাঠিয়ে দেবে তাদের ভান্ডারে থাকা সমরাস্ত্র? পাকিস্তান কি সত্যিই প্রয়োজনে ইরানের হয়ে হামলা চালিয়ে দেবে? এসব প্রশ্নের সবই সামনে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে। রুশ প্রেসিডেন্টের শঙ্কা, ইসরায়েল এবং ইউক্রেন যেভাবে আচরণ করছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। গেল 7 দিনের হামলা পাল্টা হামলার পর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে ইরানের মিত্ররা, নিন্দা জানাতে থাকে ইসরায়েলের হামলার। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ইরানে মার্কিন বোমা হামলার পর বৈশ্বিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইসলামী দেশগুলোর সর্বোচ্চ কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান। দ্বৈত নীতির বিরুদ্ধে প্রতিবাদ, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা আর ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আছে ইরানের পাশে। রোববার ভোরে ইরানের পারমাণবিক 3টি স্থাপনায় একযোগে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহূর্তেই কেঁপে ওঠে তেহরান, বিস্ফোরণের প্রতিধ্বনি বেজে ওঠে কূটনৈতিক অঙ্গনে, আর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকে এই আগ্রাসন ঘিরে। সকালে তুরস্কে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসির 51তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এবং ইসরায়েলের দায়মুক্তি নিয়ে কঠোর সমালোচনা করেন। ইসরায়েল ও আমেরিকার চলমান এই আগ্রাসন না থামালে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে উল্লেখ করেন পাক উপপ্রধানমন্ত্রী। বলেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে ইরানের, আর পাকিস্তান এই অধিকারকে পূর্ণ সমর্থন করে। এর আগে 13 জুন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালায় ইরানের ভিতরে। এরপরেই শুরু হয় হামলা পাল্টা হামলা, গোটা মধ্যপ্রাচ্য হয়ে ওঠে অগ্নিগর্ভ। 15 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় আরও বড় হামলা চালায় ইসরায়েল। এর উত্তরে ইরান হুমকি দেয়, তেহরানে পরমাণু হামলা হলে পাকিস্তান তার হয়ে পারমাণবিক প্রতিশোধ নেবে। পরে পাকিস্তান সরকার কি পারমাণবিক বোমার পরীক্ষা করে ফেলছে, বোমা কি বানায় ফেলছে? 2017 সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এইটা ছিল বিস্ফোরণজনিত কৃত্রিম ভূকম্পন। গতকালকেও ইরানের সেমনানে 5.1 মাত্রার ভূকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। এখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে
স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল এবং মহাকাশযান উৎক্ষেপণ করছে। সেমনান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই, লোকজন বাস করে না। সেই কারণে এই জায়গায় ব্যালিস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ। 100 কিলোটনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান, এই রিপোর্ট অনেক আগেই আসিছে। অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্পন না, তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির 10 কিলোমিটার গভীরে। এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না, করা হয়ও না। তবে আমি তো আর বিশেষজ্ঞ না, যা পত্রিকায় দেখলাম আর কি, সেটা থেকেই বলতেছি আপনাদেরকে। তবে 2024-এর অক্টোবরে এই সেমনানেই একই মাত্রা ভূমিকম্প হয়েছিল। সেটা ছিল আরো গভীরে, 12 কিলোমিটার গভীরে। আর ইউরোনিউজ স্টোরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ। ইউরোনিউজ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের, এটা খুবই নামকরা, বিখ্যাত, রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি। তবে পরে জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন, করে দেখাইছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণের যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না। এখন প্রশ্ন হইতেছে, যাই হোক, এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি, সত্যি একটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে। কিন্তু প্রশ্ন হইতেছে যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে? যদি সে পারমাণবিক বোমা বানায়ও ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি? করতেই হবে না, এটার দরকার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে, তাই কোনো টেস্ট না করলেও চলবে তার। কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে? ইসরায়েল তো বারে কমপ্লেন করতে যাচ্ছে, কিন্তু এটা কি করছে? আসেন এটা একটু বুঝে দেখি। আজ থেকে 1 সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্টগুলো করতে হয় তা সফলভাবে করে ফেলছে। এই টেস্টগুলো করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা 1 সপ্তাহের কাজ। শুধু ইসরায়েল না, বিবিসিও রিপোর্ট করছিল মাত্র 3 দিন আগে যে মাসখানেক লাগতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে। এই যে তুলসী গ্যাবার্ড, যে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর, সে বলছিল যে ইরাকের কাছে এনরিচড ইউরেনিয়াম, মানে পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিচ করতে হয়। এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তিধর দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে। IAEA 1 দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর একটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান 1980 থেকে 2003 সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে, প্রমাণ পাইছে যা পারমাণবিক বোমা বানাইতেই শুধু করা হয়। 1 বছর আগে, প্রায় 11 মাস থেকে 1 বছর আগে ব্লিংকেন বলছিল যে ইরান 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে। For a nuclear weapon is now probably 1 or 2 weeks away from doing that. Now, they haven't developed a weapon itself. 1 or 2 weeks. 1 or 2 weeks is probably what the realistic breakout time is. তার মানে ইরানের পারমাণবিক বোমা বানাইতে পারার সক্ষমতার বিষয়টা এটা দীর্ঘদিন থেকে আলাপের মধ্যে আছে, এবং এই আলাপটা এরকম যে তার 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে সে বানাই ফেলতে পারে। সেটা আজকের আলাপ না, অনেকদিন আগে থেকে আলাপটা চলতেছে। শুধু বিবিসি না, CNN একই রিপোর্ট করছে। 2023 সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, যেটা বললাম IAEA, হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় 83.7% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে। ওরা দেখছে। শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একেবারে বোমার দোরগোড়ায় পৌঁছে যাওয়া বলা হয়। আর ওইদিকে 60% মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল 128.3 কিলোগ্রাম। প্রচুর। ইতিহাসে প্রথমবার এই পরিমাণ। এখানে শেষ না, পরের বছর আমেরিকা সরাসরি বলেই দিল যে ইরানের ব্রেকআউট টাইম, মানে বোমা বানানোর জন্য যতটুকু সময় লাগে, সেটা কমে এখন মাত্র 1 থেকে 2 সপ্তাহ হয়েছে। 1 থেকে 2 সপ্তাহ ভাই, যেন বাজার থেকে সবজি কিনে না ঝোল রাধার সময়। IAEA এর একটা সদ্য রিপোর্ট বলছে যে 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় 408 কিলোগ্রাম। হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায়, তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে 9 থেকে 10টা বোমা বানায় ফেলতে পারে। মানে পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘড়িতে এখন একটা টাইমার সেট করা হয়েছে, ঘড়ির কাঁটা এখন টিক টিক করতেছে। তখন তেহরান ধীরে ধীরে বলতেছে বুম বুম বুম।
কিন্তু এর মধ্যে একটা নিউজ আসছে যে ইরান একটা ইমপ্লোশন টেস্ট করে ফেলছে। কি সেটা? এটা একটু বুঝে দেখি। পরমাণু বোমার কার্যকারিতা যাচাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে দেখা হয় বিস্ফোরকগুলো সঠিকভাবে একসাথে ফাটতেছে কিনা। অনেকগুলো বোমা একসাথে ফাটতে হয়, ফাটার পরে মাঝখানের কোর যেটা কেন্দ্র, ওই জায়গায় চাপ পড়ে, তারপরে পারমাণবিক বিস্ফোরণ শুরু হয়। এই সবগুলো একসাথে ফাটতেছে কিনা এই টেস্টটা করাটা খুব ক্রিটিক্যাল কথা। এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা সাব ক্রিটিক্যাল টেস্ট হিসেবে করা হয়, মানে এমনভাবে করা হয় যেন চূড়ান্ত নিউক্লিয়ার বিস্ফোরণ না ঘটে কিন্তু সংকোচনের সফলতা যাচাই করা হয়। এটা মানে এটা কি বুঝে দেখি, বিস্ফোরণ হলে ছুটে যায় চারিদিকে, তাই না? এটা হচ্ছে এক্সপ্লোশন। আর ইমপ্লোশন মানে হচ্ছে বাইরে থেকে ভিতর দিকে ঢুকে আসে। এভাবেই আসলে পারমাণবিক বোমা ফাটে। প্রথমে বাইরে থেকে একটা বিস্ফোরণ হয় যেটা ভিতর দিকে আসে, আর ভিতরে করে থাকে পারমাণবিক বোমা, সেটাকে ফাটায় দেয়। প্লুটোনিয়াম ভিত্তিক যে বোমা, এইটার জন্য এই ইমপ্লোশন টেস্টটা গুরুত্বপূর্ণ। এই ইমপ্লোশন টেস্টটা করে ফেলছে ইরান। হিরোশিমায় যে বোমাটা পড়ছিল ওইটা প্লুটোনিয়াম বোমা ছিল না, কিন্তু নাগাসাকিতে এটা প্লুটোনিয়াম বোমা ছিল। এই টেস্টটা গোপনেই করে দেশগুলা, কারণ পূর্ণমাত্রা পরমাণু বিস্ফোরণ আন্তর্জাতিক নজরদারিতে পড়ে। ইমপ্লোশন টেস্ট করতে পারলে বোঝা যায় একটা দেশ পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপের কাছাকাছি চলে আসছে, এমনকি বোমা ফাটানো ছাড়াই। আর এই ইমপ্লোশন টেস্ট হইতেছে পরমাণু বোমার মেকানিজমের হৃৎপিণ্ডে ঢোকার শেষ রিহার্সেল। এটা যেন সেই মুহূর্ত যখন শেষবার একজন অস্ত্রের ট্রিগার চেক করে নেয়। ইরান, উত্তর কোরিয়া বা অন্য কোনো রাষ্ট্র যদি এটা সফলভাবে করে, তাহলে ধরে নিতে হবে ঘড়ির কাঁটা এখন আর ঘোরে না, এখন বাজে। ইরানে ইসরায়েল আক্রমণ করলে সে তার পারমাণবিক বোমা বানানোর কর্মসূচিকে ত্বরান্বিত করবে, এটা অনুমান করছিল সকলেই। সম্ভবত ইরান এই কাজটা করে ফেলছে। তাই এখন ট্রাম্পও বলতেছে আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট দিচ্ছে ইরান পারমাণবিক বোমা বানাইতেছে না, এটা ভুল। ট্রাম্প কইছে যে 2 সপ্তাহ টাইম চাই, তারপরে সিদ্ধান্ত নিব ইরানে অ্যাটাক করবো কিনা। আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে, যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সব মাটির নিচে, তবে ইরানের পারমাণবিক স্থাপনা এত গভীরে যে আমেরিকার বোমা সেই পর্যন্ত পৌঁছাবে না, বাংকার ব্লাস্টার আনুক আর যাই আনুক। এখন প্রশ্ন হইতেছে ইরানে কি আমেরিকা আক্রমণ করবে? ট্রাম্প তো সিকিউর পারিচ্ছে। অনেকে মনে করতেছে ইরানকে হুতায় দেবে আমেরিকা আর ইসরায়েল একসাথে। আমার অনুমান এটা পারবে না। ইরান সম্ভবত বানায় ফেলছে পারমাণবিক বোমা। আমেরিকান আক্রমণ হলে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে পাল্টা আক্রমণ করবে, আর সেটা হইতে পারে পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকলে সেটার ব্যবহার করা। ইরানের একরোখা সাহসী অবস্থান দেখতেছেন না? এই প্রস্তুতির কারণেই সম্ভবত এই সাহসী অবস্থান আমরা দেখতে পাইতেছি। আজকের প্রশ্নটা আর শুধু ইরানের না, এটা গোটা দুনিয়ার সব নির্যাতিত, শোষিত, অবরুদ্ধ জাতির। ইরান হয়তো পরমাণু বোমার শেষ পরীক্ষায় পৌঁছে গেছে, বা হয়তো না, কিন্তু ইরান যা নিশ্চিতভাবে অর্জন করে ফেলছে তা হলো আত্মমর্যাদার পরমাণু স্তম্ভ। যে দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকার নামের শব্দগুলোকে অস্ত্র বানায় সাম্রাজ্যবাদের ট্যাঙ্কে চাপায় দেওয়া হয়, যেখানে ইরান দাঁড়ায় আছে অধিকার আর প্রতিরোধের এক বিকল্প ব্যাখ্যা হইয়া। এই প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে না, এই প্রতিরোধ সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেটা জাতিসংঘকে নিজের ঘরের চাকর বানায় রাখে, আর IAEA এর রিপোর্টটাকে নিজের মিসাইলের সময়সূচি হিসেবে ব্যবহার করে। ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানায় থাকে, তাইলে সেটা গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য না, বরং নিজেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য। এটা ধ্বংসের প্রতিশোধ না, অস্তিত্বের প্রতিরক্ষা। অনেকে বলতেছেন আমেরিকা হামলা করবে, ইরান শেষ হয়ে যাবে। তাদের বলি, শেষ হয়ে গেলে ফিলিস্তিনের শিশুদের চোখে যে আগুন দেখো, সে আগুন কিভাবে এখনো জ্বলে? শেষ হয়ে গেলে ইরানের বৈজ্ঞানিকেরা কেন এখনো গোপনে কাজ করে? শেষ হয়ে গেলে এক জনপদের সাহস কিভাবে বিশ্বশক্তির রাডারে ধরা পড়ে? ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না, ইরান এখন এক আইডিয়া, ইরান এখন এক চেতনা, এক সাহসের, আত্মমর্যাদার, দাঁতে দাঁত চেপে সহ্য করার, আবার দাঁড়ায় যাওয়ার চেতনা। একটা জাতির না, একটা সময়ের, একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান। কেউ যদি পতনের শেষ প্রান্তে দাঁড়ায় থেকে চোখে আগুন ঝরাইতে পারে, তাহলে পুরা দুনিয়ার রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে।
প্রিয়দর্শক, শুনছিলেন ইরানের স্থাপনাগুলিতে যেভাবে যুক্তরাষ্ট্র আঘাত এনেছে, এর পাল্টা জবাব ইরান কিন্তু দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থা কি হতে পারে? তবে এখানে আমরা যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি সেটি হলো ইরানে পারমাণবিক অস্ত্র তারা বানাতে সক্ষম হয়েছে কিনা এবং সেই অস্ত্র তাদের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা মনে করি এই মুহূর্তে সময় এসেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেওয়া। তারা যেভাবে বার বেড়েছে, পৃথিবীর বুকে যেভাবে রাজত্ব করা শুরু করেছে, এর দাঁত ভাঙ্গা জবাব একমাত্র ইরানই দিতে পারে। তবে আমরা হয়তো এমন একটি সংবাদ শুনব যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এমন একটি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে ইরান, যেটি পৃথিবীর বুকে যুগ